আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রির শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী আবু সাঈদের গল্প বিশ্ববাসীকে শোনালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে ৩.৫ বিলিয়ন সহায়তা দেবে বিশ্বব্যাংক। সার্ক পুনরুজ্জীবিত করতে পাকিস্তানের সাথে নতুন উদ্যোগ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সব সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশে ফেরত পাঠাতে ক্রাইম এজেন্সিকে চিঠি ব্রিটিশ এমপি আফসানা বেগমের। এবং নতুন শিক্ষাবর্ষে ২০২২ সালে সৃজনশীল বই পাবে শিক্ষার্থীরা। লেখকের তালিকা থেকে বাদ জাফর ইকবাল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সাহসী তরুণ আবু সাঈদের গল্প বিশ্ববাসীকে গর্বের সাথে শুনিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগদানের ফাঁকে এক অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে নিজেই এর বর্ণনা দেন প্রধান উপদেষ্টা, যা বিশ্বজুড়ে উদাহরণ হয়ে থাকবে বলেও জানান তিনি। কেরামতুল্লাহ বিপ্লবের রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে শুরু থেকেই সব নেতাদের মধ্যমণি ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু নিজেকে নিয়ে কোনো আলোচনা নয়। বারবারই তিনি সামনে আনছেন গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের। When you hear them speak, you'll be shaking. They shook the whole country. বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কের এই অনুষ্ঠানে তার আলোচনার মূল বিষয় হয়ে ওঠে রংপুরের আবু সাঈদ, যার কারণে বাংলাদেশের এবারের গণ অভ্যুত্থান সফলতার দিকে এগিয়েছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। One young man is spreading his arm. This is the real picture that this is painted on the wall of Abu Said. রংপুরের এক নিভৃত গ্রামের দরিদ্র পরিবারের সন্তান শিক্ষার্থী আবু সাঈদের আত্মত্যাগের কথা বলতে গিয়ে কান্না বিজড়িত হয়ে ওঠে ডক্টর ইউনূসের কণ্ঠ। He just faced the police. It's a close distance. He's aiming the gun at him. He just stands there, shoot me. So police actually shot him. And he's shaken a little bit. And they shoot him again. And he fell. And he died. He became a symbol for everybody. So everybody was... ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে এখন জাতি, ধর্ম বা রাজনৈতিক কোনো ভেদাভেদ নেই। সবাই এক দেশ, এক পরিবারের। সবাই একসাথে নিজেদের দেশকে নিজেদের মতো করে গড়ে তুলছে। বাংলাদেশের এই রাষ্ট্র সংস্কারে বিশ্ববাসীকে পাশে থাকার আহ্বানও জানান তিনি। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে ঘনিষ্ঠভাবে পাশে থাকবে বিশ্বব্যাংক। সংস্থাটি জানিয়েছে, অর্থনৈতিক সংস্কার, ডিজিটালাইজেশন, তারল্য ঘাটতি মোকাবেলা সহ বিভিন্ন খাতে ডক্টর ইউনূসের সরকারকে $৩.৫ বিলিয়ন সহায়তা দেবে তারা। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ বুধবার নিউ ইয়র্কের সাক্ষাৎ শেষে ডক্টর ইউনূসকে এই প্রতিশ্রুতি দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে। এদিকে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার সবচেয়ে প্ল্যাটফর্ম হিসাবে পরিচিত সার্ক পুনরুজ্জীবনে পাকিস্তানের সহায়তা চেয়েছেন ডক্টর ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে আলোচনাকালে কথাও জানান তিনি। সাক্ষাৎকালে দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবনের উপরও গুরুত্বারোপ করেন। শেহবাজ শরীফ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বহুপক্ষীয় সহযোগিতা বাড়াতে উভয় দেশের পারস্পরিক সম্পর্কের মধ্যে একটি নতুন অধ্যায় খুলতে হবে, যা এখন খুবই জরুরি। বাংলাদেশে পোশাক ও চামড়া শিল্পে বিনিয়োগে পাকিস্তানের আগ্রহের কথা উল্লেখ করেন শেহবাজ শরীফ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ব্রিটেনের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি করেছেন দেশটির এমপি আফসানা বেগম।
মঙ্গলবার ন্যাশনাল ক্রাইম এজেন্সির ডিরেক্টর জেনারেল গ্রেম বিগারকে লেখা এক চিঠিতে তিনি জানতে চেয়েছেন সাইফুজ্জামান চৌধুরীর সম্পদগুলোর বিষয়ে ব্রিটিশ অপরাধ সংস্থা কি ব্যবস্থা নিচ্ছে। আফসানা বেগম মনে করেন বাংলাদেশের সাবেক মন্ত্রীর এসব সম্পত্তি দুর্নীতি অর্থনৈতিক অপরাধের সঙ্গে জড়িত। চিঠিতে তিনি আরও বলেন বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে নিরাপত্তা বাহিনীর দমন পীড়নে অনেক মানুষ নিহত হন। এরপর পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সাবেক মন্ত্রীদের ব্যাপক দুর্নীতির তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আল জাজিরা টেলিভিশনের সম্প্রতি সাইফুজ্জামান চৌধুরীকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয় যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক এই মন্ত্রীর প্রায় ৩০০টি বাড়ি রয়েছে, যার দাম প্রায় ৪,৫০০ কোটি টাকা। নতুন শিক্ষাবর্ষে ২০২২ সালে সৃজনশীল বই দেওয়া হবে শিক্ষার্থীদের, তবে বাদ দেওয়া হচ্ছে বিতর্কিত ইতিহাস ও ধর্মীয় বাড়াবাড়ি নিয়ে গল্পগুলো। এটিএন বাংলাকে এসব তথ্য জানান এনসিটিভি চেয়ারম্যান প্রফেসর একেএম রিয়াজুল হাসান। তিনি জানান বিতর্কের কারণে লেখকের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবালকে। আগামী বছর তৃতীয় শ্রেণী থেকে পরীক্ষা নেওয়া হবে বলেও জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। দলের মধ্যে একই সিদ্ধান্ত গ্রহণের কারণ বিভিন্ন নতুন শিক্ষাক্রম আর সমালোচনা একসাথেই চলে। পাঠ্যপুস্তকে ঢোকানো হয় বিতর্কিত ইতিহাস, কমতে থাকে ধর্মীয় শিক্ষার বিষয়গুলো। সরকার পরিবর্তনে বাতিল করা হয় ওই শিক্ষাক্রম। নতুন শিক্ষাবর্ষে ২০১২ সালের ক্যারিকুলামের বই চূড়ান্ত করা হচ্ছে, তবে প্রশ্নবিদ্ধ কিছুই রাখা হবে না বলে জানান এনসিটিভির নতুন চেয়ারম্যান। ২০১২ যে শিক্ষাক্রম মাধ্যমিকে যেটা পুনরায় আমরা ২০২৫-এর জন্য আমরা সেই অনুযায়ী পাঠ্যপুস্তক প্রস্তুত করছি, সেটার মধ্যেও কিছু জিনিস আছে সরকারের অতি বন্দনা, ইতিহাসের কিছু বাড়াবাড়ি, এখানে কিছু ধর্মীয় কোনো বা জেন্ডার ইস্যু, এই সমস্ত স্পর্শকাতর কোনো বিষয় যেগুলো বিতর্কিত, সেগুলো আমরা চেষ্টা করব আমাদের যারা টিম কাজ করছে যতদূর সম্ভব সংশোধন কিংবা বাতিল বা পরিমার্জন করার জন্য। নিউট্রালি ইতিহাসটা হবে নাকি আবার কোনো দল আবার কোনো ব্যক্তিকে আবার আমরা মানে সামনে বেশি হাইলাইট করব কোনটা? আমরা আমাদের যে নির্দেশনা পেয়েছি তাতে ইতিহাসে বস্তুনিষ্ঠভাবে যার যা ভূমিকা সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করব। প্রতি বছরই নতুন বই দেবার পর ধরা পড়ে ভুল ও অসঙ্গতি। এমনকি খ্যাতিমান লেখক ডক্টর জাফর ইকবাল সম্পাদিত বইতেও কপি পেস্ট কিংবা চুরির অভিযোগ ওঠে। এনসিটিভির চেয়ারম্যান জানান জাফর ইকবাল সহ বিতর্কিত লেখকদের বাদ দেয়া হচ্ছে। ২০১২ কারিকুলাম অনুযায়ী যে সমস্ত বইয়ের সাথে তিনি জড়িত ছিলেন সে সমস্ত বই তো আগামী বছর যারা পরীক্ষা দিবে সেগুলোর সাথে জড়িত, সেগুলোর সাথে নতুন করে তাকে আর আনার কোনো সম্ভাবনা বা প্রয়োজনীয়তা আমরা দেখছি না। ২০২১ সালে তৃতীয় শ্রেণী পর্যন্ত সব ধরনের পরীক্ষা বাতিল করা হয়, তবে আগামী বছর থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ধারাবাহিক মূল্যায়ন আর তৃতীয় শ্রেণী থেকে পরীক্ষা নেওয়া হবে। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে ধারাবাহিক মূল্যায়ন 100%, তৃতীয় শ্রেণী থেকেই যাতে তারা পরীক্ষা নিতে পারে স্কুলে, সেই জন্য পাঠ্যপুস্তকে প্রশ্ন সংযোজনের বা অনুশীলনী সংযোজন, প্রশ্ন না বলে আমরা অনুশীলনী বলবো, অনুশীলনীমূলক কিছু রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তিনি জানান শিক্ষাক্রম নিয়ে অত বেশি পরীক্ষা নিরীক্ষা চালাবে না এনসিটিভি। সতর্ক থাকতে হবে আমাদেরকে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ধীরে ধীরে প্রাণচাঞ্চল্য ফিরছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী আবু সাইদ গুলিতে নিহত হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানটি ছিল দেশজুড়ে আলোচিত। নতুন ভিসি নিয়োগের পর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অনেকটাই সচল হয়েছে। খুলে দেওয়া হয়েছে সব হল। রোববার থেকে চালু হবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস সহ অন্যান্য কার্যক্রম। মোক্তার হোসেনের তোলা ছবিতে রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর নানা সংকট কাটিয়ে ষষ্ঠ ভিসি হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকাত আলী। ৪০ দিন পর উপাচার্য পেল রংপুরের এই বিশ্ববিদ্যালয়টি। এতে ৩ মাসের অচল অবস্থা কাটবে এমনটাই প্রত্যাশা শিক্ষক শিক্ষার্থীদের। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিসিদের ক্ষেত্রে যে বিষয়টা এখানে লক্ষণীয়, যে আসলাম, বসলাম এবং চলে গেলাম, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে অবকাঠামোগত উন্নয়ন
গবেষণা খাতে বা শিক্ষা ক্ষেত্রে যে আমরা যে উন্নয়নটা লক্ষ্য করব সেটা কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে নেই। আবু সাইদের বিশ্ববিদ্যালয় এই উপমা দিয়ে যদিও আমাদের বিশ্ববিদ্যালয়ের প্ল্যাটফর্মটা যদি মানে পজিটিভ দিকে চেঞ্জ আসে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অনেক বেশি আনন্দিত হব। ৩-৪ মাসের আন্দোলনের মধ্যে থেকে যে একটা জট পড়ে গেছে, সেই জট নিরসনের ক্ষেত্রে অবশ্যই তিনি মুখ্য ভূমিকা পালন করবেন। এখন প্রশাসনিক পদায়নে কেবল দলীয় আদর্শ বিবেচনায় না নিয়ে সত্যিকারের যোগ্যদের দায়িত্ব দেবার আহ্বান বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের। আমাদের পর্যাপ্ত ক্লাসরুম নেই, আমাদের পর্যাপ্ত ল্যাব ফ্যাসিলিটিস নেই, আমাদের শিক্ষকদের বসার জন্য যে পর্যাপ্ত স্পেস সেটা নেই, আমাদের কোনো বিভাগের এমনকি বিভাগীয় প্রধানের রুমটাও পর্যন্ত নেই। নতুন উপাচার্য বলছেন, সময় ও সহযোগিতা পেলে এই ক্যাম্পাসকে গড়ে তুলতে চান অনুকরণীয় আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে। এই বিশ্ববিদ্যালয়কে একটা বিশ্ববিদ্যালয় পরিবার হিসেবে সকল সদস্যকে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা যেন চলতে পারি, যাতে আমাদের ছাত্র শিক্ষক বন্ধুত্বমূলক সম্পর্ক যেন আমরা বিল্ড আপ করতে পারি এবং এই বিশ্ববিদ্যালয়কে একটা সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে আমরা পরিগণিত করতে পারি। তাহলে এই বিশ্ববিদ্যালয়ের মান মর্যাদা অন্যান্য বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করলে আমরা একটা ভালো একটা স্থান দখল করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ১.৫ দশক আগে প্রতিষ্ঠিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদে প্রতি বছর ভর্তি হন ১,৫০০ শিক্ষার্থী। তবে সেশন জট সহ বিভিন্ন প্রতিবন্ধকতায় সঠিক সময় শেষ হচ্ছে না তাদের শিক্ষা জীবন। তাই নতুন পরিস্থিতিতে নতুন উপাচার্যের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবর্তন দেখতে চান শিক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সৌদি আরবের ৯৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলার আয়োজন করেছে বাপ্পি শাকিলা ফাউন্ডেশন। পবিত্র নগরী মক্কার একটি হোটেলে এর আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠনটি। এ সময় সংগঠনের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের মাঝে জায়নামাজ, তসবিহ বিতরণ এবং কয়েকজন দরিদ্র প্রবাসী বাংলাদেশিকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সিইও BM সাবাব, প্রধান উপদেষ্টা MD বাপ্পি, উপদেষ্টা শাকিলা জেবিন, প্রবাসী জনকল্যাণ সংগঠনের সভাপতি মুনির সর্দার উপস্থিত ছিলেন। এবারে পালটেক্স খেলার খবর। কষ্টার্জিত জয় স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা। গত রাতে তারা অনেক সুযোগ হাতছাড়া করলেও ১-০ গোলে পরাজিত করেছে গেটাফেকে। এতে ২০১৭ সালের পর এবারই লিগের প্রথম ৭ ম্যাচে জিতল কাতালানরা। নিজেদের মাঠে খেলার ১৯ মিনিটে বার্সার পোলিশ স্ট্রাইকার লেভানডোভস্কি যে গোলটি করেন তাতে নিশ্চিত জয় হয়। এতে ৭ ম্যাচে টানা ৭ম জয়ে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রইল বার্সেলোনা। ১৭ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। দিয়েগো জোটা আর কোডি গাপকো জোড়ায় জোড়ায় গোল করে ইংলিশ লিগ কাপে লিভারপুলকে বড় জয় পাইয়ে দিয়েছেন। গতরাতে লিগ কাপের ম্যাচে অলরেডরা ৫-১ গোলে পরাজিত করেছে ওয়েস্ট হ্যামকে। নিজেদের মাঠ আনফিল্ডে খেলার ২১ মিনিটে জারেল কোয়ানসার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে লিভারপুল, কিন্তু এর ৪ মিনিট পর পর্তুগিজ ফরওয়ার্ড দিয়েগো জোটা ম্যাচের সমতা ফেরান। বিরতি থেকে ফিরে ৪৯ মিনিটে জোটা ২-১ ব্যবধানে এগিয়ে দেন লিভারপুলকে। ৭৪ মিনিটে মোহামেদ সালাহ ব্যবধান ৩-১ করেন। আর খেলার শেষ দিকে কোগি গাপকো আরো ২টি গোল করলে ৫-১ ব্যবধানে বড় জয় পায় লিভারপুল। আগামী ২৮ অক্টোবর চতুর্থ রাউন্ডের ম্যাচে লিভারপুলের প্রতিপক্ষ ব্রাইটন। ক্যাসিনো কাণ্ডে জেরবার অবস্থা ছিল ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের। ক্রীড়াঙ্গনে ওয়ান্ডারার্সের নাম শুনলে একসময় প্রতিপক্ষের হাঁটু কাঁপত। তার কিছুই আর অবশিষ্ট নেই নামটুকু ছাড়া। ক্লাবটির পারফরমেন্সও তলানিতে। তবে পুরনো রূপে ফেরার চেষ্টার কমতি নেই। তারই অংশ হিসাবে ২০ বছর পর ক্লাবটি উঠে এসেছে ফুটবলের শীর্ষ স্তর BPL-এ। এবার সম্মেলন করে নতুন কমিটি ঘোষণা করা হলো ঢাকা ওয়ান্ডারার্সের। ক্রীড়া সংগঠন ও বিএনপি নেতা আব্দুস সালামকে সভাপতি এবং সুইমিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল রহমান শাহিনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। শিগগিরই তারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে জানান। সেই সাথে ওয়ান্ডারার্সের হারানো সম্মান ফিরিয়ে আনারও অঙ্গীকার করেন নবনির্বাচিতরা।
ওয়ান্ডার্স ক্লাব থেকে আমি বলবো সবাইকে আমরা চেষ্টা করব সারা বাংলাদেশ থেকে নতুন খেলোয়াড় বাছাই করে আনতে হবে। স্কুল কলেজের ছেলেদেরকে নিয়ে আসতে হবে, তাদেরকে দরকার হলে 1 বছরের ট্রেনিং দিতে হবে। খেলাধুলার মান নাই, কাজে সেই ব্যাপারে ক্রীড়া মন্ত্রণালয় থেকে শুরু করে শুধু ক্রীড়া মন্ত্রণালয়, দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যারা হবে তাদেরকে স্পোর্টস লাভার হতে হবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জুলাই গণ অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী আবু সাইদের গল্প বিশ্ববাসীকে শোনালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে 3.5 বিলিয়ন সহায়তা দেবে বিশ্বব্যাংক। সার্ক পুনরুজ্জীবিত করতে পাকিস্তানের সাথে নতুন উদ্যোগ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সব সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশে ফেরত পাঠাতে ক্রাইম এজেন্সিকে চিঠি ব্রিটিশ এমপি আফসানা বেগমের। এবং নতুন শিক্ষাবর্ষে 2022 সালে সৃজনশীল বই পাবে শিক্ষার্থীরা, লেখকের তালিকা থেকে বাদ জাফর ইকবাল। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।